প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এ পর্বে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়ের দ্বিতীয় অংশ ব্যাংক উপস্থাপন করব। এটি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের শেষ উপস্থাপন। আমি যে প্রশ্নগুলো উপস্থাপন করব সেগুলো তোমরা সরাসরি ডিসপ্লেতে দেখতে পারবে, তাই তোমরা মনোযোগ সহকারে আমার উপস্থাপন শুনবে এবং ডিসপ্লে দেখবে। তোমরা ডিসপ্লেতে 10ম অধ্যায়ের ব্যাংকের সূচিপত্র ও সিলেবাস দেখতে পাচ্ছ। বিশ্লেষণ ও বোঝার স্বার্থে ব্যাংক অংশটিকে কয়েকটি ছোট ছোট অংশে বিভক্ত করেছি। তোমরা ডিসপ্লেতে 10-2-1 থেকে 10-2-12 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো লিখে নাও। দশের 2-13 থেকে 10-2-23 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো লিখে নাও। বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান করে এই লেকচার শিট প্রস্তুত করেছি। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো লেখা শেষ হয়েছে। তোমরা ডিসপ্লেতে ব্যাংকের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। জ্ঞানমূলক প্রশ্নগুলোর যে প্রশ্নগুলো অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে নাই, সেগুলো আলাদা করে সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। তোমরা এখন বাণিজ্যিক ব্যাংকের দুটি মূলনীতি থেকে শুরু করে একক ব্যাংক পর্যন্ত দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো সহজ আকারে উপস্থাপন করা আছে বিধায় তোমরা নিজেরাই এগুলো পড়ে নাও। বাকি জ্ঞানমূলক প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা পড়ো। এখন তোমাদের সামনে উপস্থাপন করব অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। সময় স্বল্পতার জন্য অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ লাল রং করে উপস্থাপন করেছি। বাকি বিশ্লেষণ তোমরা নিজেরা পড়বে। প্রথমে ব্যাংক কাকে বলে? যে আর্থিক ব্যবসায়িক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের লক্ষ্যে জনগণের নিকট থেকে সঞ্চিত অর্থ স্বল্প সুদে জমা রাখে এবং আমানতি অর্থ থেকে বিভিন্ন খাতে উচ্চ সুদে ঋণ দান করে এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজে জড়িত হয়ে যাবতীয় অর্থনৈতিক কাজ পরিচালনা করে, তাকে ব্যাংক বলে। কাজের প্রকৃতি অনুসারে আধুনিক অর্থনীতিতে বিভিন্ন ধরনের ব্যাংক গড়ে উঠেছে, যা একটি ছকের মাধ্যমে দেখানো হলো। ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং অন্যান্য ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর কোনো শ্রেণী বিভাজন নেই, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের শ্রেণী বিভাজন আছে, বিশেষায়িত ব্যাংকের আছে এবং অন্যান্য ব্যাংকেরও আছে। এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র তোমরা এই ছকটা দেখে একটা ব্যাংক সম্পর্কে ধারণা নাও। প্রথমে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দাও। কোনো দেশের মুদ্রা ব্যবস্থাপনা ও আর্থিক বাজার নিয়ন্ত্রণ করার জন্য গঠিত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলে। একটি দেশের মুদ্রা প্রচলন, মুদ্রার যোগান নিয়ন্ত্রণ
ও অপরাপর সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য সরকার কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলে। এখন কেন্দ্রীয় ব্যাংকের কতগুলো কার্যাবলী বিদ্যমান, সেগুলো হলো তোমরা 1 থেকে 6 পর্যন্ত কোটেশনগুলো বা কাজগুলো এবং তার বিবরণগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। ছয়ের ক থেকে গ এবং 7-এর ক থেকে ঘ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ো। আট নম্বর কোটেশন এবং তার বিবরণগুলো দেখতে পাচ্ছ, পাশাপাশি 9 নম্বর কোটেশন এবং তার বিবরণগুলো দেখতে পাচ্ছ। এবার কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয় কেন? আন্তঃব্যাংকিং দেনাপাওনার নিষ্পত্তি স্থলই হল নিকাশ ঘর। নিকাশ ঘর বলতে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত এমন একটি স্থানকে বোঝায় যেখানে কোনো নির্দিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহ একত্রিত হয়ে তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা তথা লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের নিয়মের অধীনে আন্তঃব্যাংকিং দেনাপাওনা নিষ্পত্তি করে থাকে। কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল কেন বলা হয়? কোনো কারণে বাণিজ্যিক ব্যাংক তারল্য সংকট দেখা দিলে, নগদ অর্থ অভাব দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহ করে তাদের সংকট মুক্ত করে। তাছাড়া সরকার গুরুত্বপূর্ণ প্রয়োজনে বা সরকার পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা অর্থ সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে সহায়তা করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণ দানের শেষ আশ্রয়স্থল হিসাবে আখ্যায়িত করা যায়। পরবর্তী প্রশ্ন হলো, কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংককে কেন কেন্দ্রীয় ব্যাংক বলা হয়? এই দুইটা প্রশ্ন উত্তর একই। এই উত্তরটা সহজ আকারে উপস্থাপন করা আছে, তোমরা নিজেরা পড়লেই পারবে। পরবর্তী প্রশ্ন হলো, মুদ্রাস্ফীতির ফলে বিক্রেতা ও ক্রেতা কিভাবে প্রভাবিত হয়? এখন এই প্রশ্নটাই মধ্যে আরো কিছু পেশাজীবী মানুষের প্রভাব এখানে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা বিক্রেতা ছাড়াও অন্যান্য পেশাজীবী যে লোক আছে তাদের উপর যে প্রভাব পড়ে সকল পয়েন্টগুলো বর্ণনা দেওয়া আছে। কিন্তু এখানে তোমাদের প্রশ্নে যেহেতু এসেছে ক্রেতা বিক্রেতার উপরে প্রভাব, সেটা তোমরা এখানে 10-এর 2-এর 8-এর 1 এবং 2 নাম্বার কোটেশনগুলো দেখলেই হয়ে যাবে। কিন্তু বাকিগুলো তোমরা শুধুমাত্র নিজের আয়ত্তের জন্য একটু পড়বে, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা 1 থেকে 6 পর্যন্ত কোটেশন এবং তার বিবরণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। সাত থেকে 11 পর্যন্ত কোটেশন দেখতে পাচ্ছ এবং তার বিবরণও দেখতে পাচ্ছ। বারো 13 কোটেশন এবং তার বিবরণ দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন হলো, ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বুঝো? কেন্দ্রীয় ব্যাংক অর্থ বাজারে
অনাবশ্যক ঋণের হ্রাস বৃদ্ধি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ন্ত্রণ করাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। এখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো বা হাতিয়ারগুলো আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণ ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য বা নিয়ন্ত্রণে যেসব নীতিমালা প্রয়োগ করে এগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা হাতিয়ার বলা হয়। ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো পরিমাণগত পদ্ধতি আর একটা হলো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। একটা ছকের মাধ্যমে এই হাতিয়ারগুলো দেখানো যেতে পারে। ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ বা হাতিয়ার, আর হলো গুণগত ঋণ নিয়ন্ত্রণ হাতিয়ার বা পদ্ধতিসমূহ। এখন পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ হাতিয়ার বা পদ্ধতিসমূহ হলো তিনটি। একটা হলো ব্যাংক হার পরিবর্তন, আরেকটা হলো খোলাবাজার নীতি, আর একটা হলো নগদ জমার হার পরিবর্তন। এখন গুণগত ঋণ নিয়ন্ত্রণ হাতিয়ার বা পদ্ধতিসমূহ হলো ঋণের রেশরিং, ঋণের ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন, নৈতিক চাপ, প্রচারণা, প্রত্যক্ষ আদেশ বা কাজ। এখন এই ছকটা শুধুমাত্র তোমরা একটু মনে রাখতে চেষ্টা করো, পয়েন্টগুলো এখান থেকে বিশ্লেষণগুলো নিচে ব্যাখ্যা করা হবে। পরিমাণগত পদ্ধতি, যে পদ্ধতি প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে তাকে পরিমাণগত পদ্ধতি বলে। এই পরিমাণগত পদ্ধতির যে হাতিয়ারসমূহ সেগুলো হলো ব্যাংক হার পরিবর্তন, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণের সুবিধা প্রদান করে তাকে ব্যাংক হার বলে। দেশে ঋণের যোগান বাড়ানো প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত ব্যাংক হার কমাতে পারে। আবার যদি দেশে ঋণের যোগান হ্রাস করতে চায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত ব্যাংক হার বাড়াতে পারে। খোলাবাজার নীতি, কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে প্রথম শ্রেণীর ঋণপত্র, সঞ্চয়পত্র প্রভৃতি ক্রয় বিক্রয় করাকে খোলাবাজার নীতি বলে। দেশে ঋণের পরিমাণ কমানোর প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করে। দেশে ঋণের পরিমাণ বাড়ানোর প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে ঋণপত্র ক্রয় করে। আশা করি বুঝতে পেরেছ। রিজার্ভ হার পরিবর্তন, যে হারে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে তাকে রিজার্ভ হার বলে। এখন এই রিজার্ভ হার ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার যদি কমায় তাহলে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের নগদ জমার পরিমাণ বাড়ে, ঋণ দান ক্ষমতা বাড়ে, ঋণের পরিমাণ প্রসারিত হয়, বিপরীত ক্রমে ঋণের পরিমাণ সংকুচিত হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার গুণগত পদ্ধতি, কেন্দ্রীয় ব্যাংক নির্বাচিত বিশেষ ক্ষেত্রে বা বিশেষ কোনো ঋণের গতিধারা নিয়মাবলী পরিবর্তনের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করলে তাকে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি বলে। এখন
এই পদ্ধতিতে যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ক থেকে গ পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ। এগুলো সহজ আকারে উপস্থাপন করা আছে, এগুলো তোমরা নিজেরা পড়লেই পারবে। তাহলে এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। ঘ থেকে ছ পর্যন্ত হাতিয়ারগুলো এবং তার বিবরণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এখন ব্যাংক হার বলতে কি বোঝো? ব্যাংক হার কিভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে এটা উপরে বর্ণনা দেওয়া আছে। তারপরও এটা যেহেতু আলাদা প্রশ্ন এসেছে সেজন্য আলাদা করে এখানে সাজিয়েছি, তোমরা এটা নিজেরাই পড়ে নাও। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে কাজ করে? 1 নাম্বার থেকে 5 নাম্বার কোটেশন এবং তার বিবরণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। ছয় থেকে 10 পর্যন্ত কোটেশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এগারো এবং 12 নম্বর কোটেশন দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ো। এখন তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় ব্যাংক শেষ হলো, বাণিজ্যিক ব্যাংক সম্পর্কিত বিশ্লেষণ তোমাদের সামনে এবার তুলে ধরব। প্রথমে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? মুনাফার উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে যে ব্যাংক গঠিত হয় ও পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। যেমন বাংলাদেশের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি। বাণিজ্যিক ব্যাংকসমূহ জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। এখন বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী দেখতে পাচ্ছ। তো বাণিজ্যিক ব্যাংকের কাজ 1 থেকে 4 পর্যন্ত দেখতে পাচ্ছ, এই কাজগুলোর বিবরণও দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। পাঁচ থেকে 8 অংশ বিশেষ তোমরা দেখতে পাচ্ছ। আর 8 বাকি অংশগুলো এবং 9 অংশ বিশেষ দেখতে পাচ্ছ। এই প্রশ্নের বাকি অংশটুকু দেখতে পাচ্ছ। এখন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাণিজ্যিক ব্যাংক কিভাবে বহুগুণ ঋণ সৃষ্টি করতে পারে। বাণিজ্যিক ব্যাংক ঋণ দান প্রক্রিয়ার মাধ্যমে নগদ আমানতের বহুগুণ ঋণ সৃষ্টি করতে পারে। এই ঋণ দান ক্ষমতার উপর ব্যাংকের মুনাফা অর্জন নির্ভর করে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত সংগ্রহ করে থাকে। সেই আমানতকে 2 ভাগে ভাগ করা যায়, যথা প্রকৃত আমানত ও শ্রেষ্ঠ আমানত। তাহলে আমরা জানবো এবার প্রথমে প্রকৃত আমানত কাকে বলে। কোনো ব্যক্তি ব্যাংকে নগদ টাকা জমা দিলে তার নামে ব্যাংকের খাতায় একটি আমানত হিসাব খোলা হলে এরূপ আমানতকে প্রকৃত আমানত বলা হয়। শ্রেষ্ঠ আমানত
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংক ঋণ দেওয়ার সময় ঋণ গ্রহীতার নামে ব্যাংকের খাতায় একটি আমানত হিসাব খুলে চেকের মাধ্যমে তাকে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়। এরূপ আমানতকে শ্রেষ্ঠ আমানত বলা হয়। আমানতকারীগণের আমানতের অর্থ চাহিদা মাত্র ব্যাংক ফেরত দিতে বাধ্য। তাই ব্যাংকে তারল্য বজায় রাখতে হয়। তবে মানুষ যে পরিমাণ অর্থ জমা রাখে তার সবটাই একসঙ্গে তুলে নেয় না। আবার ঋণ গ্রহীতাদের ব্যাংক নগদ অর্থ প্রদান না করে ঋণের অর্থ শ্রেষ্ঠ আমানত হিসাবে জমা করে। ঋণ গ্রহীতার অর্থ উত্তোলনের জন্য একটা চেক প্রদান করে। ফলে শ্রেষ্ঠ আমানতের বিপরীতেও বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি করতে পারে। কাজেই অভিজ্ঞতার আলোকে প্রকৃত আমানত ও শ্রেষ্ঠ আমানতের উভয় হিসাবের দৈনন্দিন লেনদেন হিসাব মেটানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তারল্য রেখে বাকি অর্থ ঋণ হিসাবে খাটানো হয়, যা প্রকৃত আমানতের বহুগুণ ঋণ সৃষ্টি হয়। একটি সরল উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা যায়। মনে করি কোনো ব্যাংকে 10,000 টাকা নগদ জমা পড়ল। এক্ষেত্রে ব্যাংকের স্থিতিপত্র হবে, একটা হলো দায় পাশ আর একটা হলো সম্পদের। দায় পাশ এক পাশ বাম পাশে আর সম্পদ হলো ডান পাশে। তাহলে এখন প্রাথমিক আমানত বা প্রকৃত আমানত 10,000 টাকা। এটা ব্যাংকের হাতে নগদ হিসাবে সম্পদ হিসাবে গণ্য হবে 10,000 টাকা। মনে করি তারল্য বজায় রাখার জন্য রিজার্ভ হার শতকরা 20 বা 20%। কাজেই ব্যাংক 10,000 টাকার 20% সমান 2,000 টাকা তারল্য রেখে বাকি যে টাকাটা থাকে, অর্থাৎ 10,000 টাকা থেকে যেটা তারল্য রেখেছিল সেই টাকাটা বাদ যাবে। দেওয়ার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে সেই টাকাটা কোনো একজনকে ঋণ দিল। এই অবস্থায় ব্যাংকের স্থিতিপত্র হবে, আমরা সম্পদ দায় পাশ এবং সম্পদ পাশে আমি যেখানে ইন্ডিকেট করলাম, অর্থাৎ প্রাথমিক আমানত বা প্রকৃত আমানত এবং হাতে নগদ, এটা উপরের স্থিতিপত্রে আমরা পেয়েছি। এখন নতুন হিসাব যোগ হলো শ্রেষ্ঠ আমানত। সেটা হলো কত? 10,000 টাকার 20% বাদ দেওয়ার পর, তারল্য বাদ দেওয়ার পরে যে টাকাটা রইল সেই টাকাটা রইল শ্রেষ্ঠ আমানত। সেটা আরেকজনকে যখন ঋণ প্রদান করেছে সেটি শ্রেষ্ঠ আমানত হিসাবে গণ্য হলো। আর শ্রেষ্ঠ আমানত 8,000 টাকা পেলাম। এখন এই শ্রেষ্ঠ আমানতের বিপরীতে সম্পদ পাশে হিসাবে লেখা হবে অগ্রিম। এখন তাহলে ব্যাংকের মোট দায় হলো 18,000 আর হলো সম্পদ হলো 18,000। ব্যাংক আবার শ্রেষ্ঠ আমানতের অর্থাৎ 8,000 টাকার 20% সমান 1,600 টাকা তারল্য রেখে বাকি, অর্থাৎ 8,000 টাকা থেকে 1,600 টাকা বাদ দেওয়ার পর বাকি থাকে 6,400 টাকা। এই টাকাটা পুনরায় অন্য কোনো একজনকে ঋণ দিল। এ অবস্থায় ব্যাংকের স্থিতিপত্র হবে, দায় পাশ এবং সম্পদ পাশ তোমরা ইতিপূর্বে দেখেছ। দায় পাশে আমরা প্রাথমিক আমানত পেয়েছিলাম 10,000 টাকা এবং সম্পদ পাশে হাতে নগদ হিসাবে পেয়েছিলাম ওই একই 10,000 টাকা। এখন শ্রেষ্ঠ আমানত প্রথম অবস্থায় হয়েছে 8,000,
এবং এই ৮,০০০-এর উপরে আবার শ্রেষ্ঠ আমানত করেছে ৬,৪০০। তাহলে মোট শ্রেষ্ঠ আমানত হলো ১৪,০০০। এই শ্রেষ্ঠ আমানত হিসাবে দায় পাশ হিসাবে লেখা হলো এবং ডান পাশে সম্পদ হিসাবে অগ্রিম হিসাবে ১৪,০০০ টাকা দেখানো হলো। তাহলে এখন ব্যাংকের দায় হলো ২৪,৪০০ টাকা এবং সম্পদও হলো ২৪,৪০০ টাকা। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে ব্যাংক প্রকৃত আমানত ১০,০০০ টাকা আমানত গ্রহণ করে, প্রথমে ৮,০০০ টাকা এবং পরে আরও ৬,৪০০ টাকা, মোট ১৪,৪০০ টাকা আমানত সৃষ্টি করে। তাহলে প্রথমে প্রকৃত আমানত ১০,০০০ টাকা, তার সেই ১০,০০০ টাকা থেকে প্রথমে ৮,০০০ টাকা এবং পরে আরও ৬,৪০০ টাকা, মোট ১৪,০০০ টাকা আমানত সৃষ্টি করছে। এইটাই মানে বহুগুণ হওয়ার পথে। আমানত সৃষ্টি প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ ব্যাংকের তহবিলে অতিরিক্ত অর্থ নগদ জমা হিসাবে অবশিষ্ট থাকে, অর্থাৎ ব্যাংকের যতক্ষণ পর্যন্ত সম্পদ থাকবে বা নগদ থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি এইভাবে চলতে থাকবে। তাহলে শেষ পর্যন্ত ব্যাংক তার প্রাথমিক নগদ জমার কয়েক গুণ ঋণ সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে আমানত হবে প্রথমে ১০,০০০ টাকা, তারপর শ্রেষ্ঠ আমানত হলো ৮,০০০ টাকা, তারপর হলো ৬,৪০০ টাকা। এরকমের করতে করতে মোট করতে পারবে ৫০,০০০ টাকা। এখন এই ৫০,০০০ টাকা কিভাবে আমানত সৃষ্টি করতে পারে তাও একটি সূত্রের মাধ্যমে দেখানো যায়। একটি বাণিজ্যিক ব্যাংক তার প্রাথমিক আমানতের কত গুণ ঋণ সৃষ্টি করতে পারবে তা নির্ভর করে রিজার্ভের অনুপাতের উপর। রিজার্ভের অনুপাত যত বেশি হবে ঋণ সৃষ্টির ক্ষমতা তত কম হবে। আবার রিজার্ভের অনুপাত কম হলে ঋণ সৃষ্টির ক্ষমতা বেশি হবে। এই বিষয়টি সূত্রে প্রকাশ করা যায়। তাহলে মোট আমানত সৃষ্টি সমান সমান প্রাথমিক জমা ডিভাইডেড বাই রিজার্ভ হার। তো উপরের যে উদাহরণটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম সেইটা যদি আমরা বেস হিসাবে ধরি বা সেটাকে ধরা হয়, তাহলে আলোচ্য উদাহরণে প্রাথমিক জমা ছিল ১০,০০০। তাহলে রিজার্ভ হার ছিল এক্ষেত্রে শতকরা ২০। তাহলে মোট আমানত হবে প্রাথমিক আমানত ছিল ১০,০০০ ডিভাইডেড বাই ২০%। এটা যদি হিসাব করি আমরা, তাহলে আমরা হিসাব করে মোট টাকাটা পাই ৫০,০০০ টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার পরিবর্তনে অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হার কাকে বলে ইতিপূর্বে তোমরা জেনেছ। এখন একটা সরল উদাহরণের সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করব। প্রশ্নটা হলো রিজার্ভ হার পরিবর্তন। এই রিজার্ভ হার পরিবর্তন ফলে অর্থনীতিতে কি প্রভাব পড়ে? এখন রিজার্ভ হারটা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক বা আমাদের দেশের জন্য বাংলাদেশ ব্যাংক এবং অর্থনীতির জন্য কেন্দ্রীয় ব্যাংক। ধরি একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত হলো ১ লক্ষ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভ হার শতকরা ৫। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার বৃদ্ধি করে শতকরা ১৫ করেছে। তাহলে আমরা জানি মোট আমানত সৃষ্টি সমান সমান প্রাথমিক জমা ডিভাইডেড বাই রিজার্ভ হার। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হার ৫%। বাণিজ্যিক ব্যাংক মোট আমানত সৃষ্টি করতে পারে। উপরে সূত্র অনুসারে মানগুলো বসাই দিই, অর্থাৎ ১ লাখকে
শতকরা 5 দিয়ে ভাগ করলে আমরা হিসাব করে পাই 20 লক্ষ টাকা। এখন কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার যদি বৃদ্ধি করে 5% থেকে 15% করা হয়, তাহলে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি করতে পারে 6,66,000 টাকা। তাহলে এখন রিজার্ভ হার 5% থেকে 15 বৃদ্ধি করায় বাজারে অর্থের যোগান হ্রাস পায়। আগে যোগান দিতে পারত বা বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে পারত 20 লক্ষ টাকা, আর এখন পারতেছে, অর্থাৎ 15% রিজার্ভ হার করাতে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি করতে পারতেছে 6,66,000। এক্ষেত্রে 13,33,000 টাকা, 13,33,333 টাকা কম যোগান আসছে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এত টাকা কম ঋণ দিতে পারছে। উপরের উদাহরণ থেকে পাওয়া যায় যে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার বৃদ্ধি করায় বাজারের অর্থের যোগান হ্রাস পায়, ফলে পণ্যের মূল্য হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতিও হ্রাস পায়। এইটি হলো মূল প্রভাব। এই প্রভাবটা গাণিতিকভাবে আমরা উপরে বিশ্লেষণ করেছি। আশা করি তোমরা স্বচ্ছ করে বুঝতে পেরেছ। এবার বাণিজ্যিক ব্যাংক সমূহের বহুগুণ ঋণ সৃষ্টির প্রক্রিয়া অর্থের যোগান, এই প্রক্রিয়ায় অর্থের যোগান বৃদ্ধি পায়, ফলে মুদ্রাস্ফীতিরও সৃষ্টি হয়। সুতরাং মুদ্রাস্ফীতির পেছনে বাণিজ্যিক ব্যাংক দায়ী। একটা প্রশ্ন হলো, বাণিজ্যিক ব্যাংক মুদ্রাস্ফীতির জন্য দায়ী বিষয়টি ব্যাখ্যা করো। এর উত্তর কিন্তু আমি তোমাদের এখানে সামনে উপস্থাপন করে দেখাচ্ছি। এবার বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির সীমাবদ্ধতা কি? এটা সহজ আকারে উপস্থাপন করা আছে, এটা তোমরা নিজেরা পড়ে নাও। অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা করো। এখন ভূমিকা তোমরা 1 থেকে 5 পর্যন্ত কোটেশন এবং তার বিবরণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। ছয় থেকে 9 পর্যন্ত কোটেশন এবং তার বিবরণগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। দশ থেকে 14 পর্যন্ত কোটেশন এবং তার বিবরণ দেখতে পাচ্ছ। এবং এই প্রশ্নের বাকি অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ। এবার প্রশ্ন হলো, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য ব্যাংকের মধ্যে পার্থক্য। এগুলো সহজ আকারে উপস্থাপন করা আছে, এগুলো তোমরা নিজেরা পড়লে পারবে। ছয় থেকে 10 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নের বাকি অংশটুকু দেখতে পাচ্ছ। এখন হলো অনলাইন ও মোবাইল ব্যাংকিং। প্রথমে অনলাইন ব্যাংকিং। কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে যেসব ব্যাংকিং সেবা প্রদান করা হয় তাকে অনলাইন ব্যাংকিং বলা হয়।
মোবাইল ব্যাংকিং যে পদ্ধতি ব্যবহার করে কোনো গ্রাহক তার ব্যবহৃত মোবাইল ডিভাইসের মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকে তাকে মোবাইল ব্যাংকিং বলে। মোবাইল ব্যাংকের সুবিধা, অবদান অথবা ভূমিকা সুন্দর করে সহজ আকারে উপস্থাপন করা আছে, তোমরা নিজেরাই পড়ে নাও। প্রচলিত ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এর তুলনা। এখন প্রচলিত ব্যাংকিং জনসাধারণের অর্থের আদান প্রদান সহ আমানত গ্রহণ ও ঋণ দানের পদ্ধতিকে প্রচলিত ব্যাংকিং বলে। মোবাইল ব্যাংকিং যে পদ্ধতি ব্যবহার করে কোনো গ্রাহক তার ব্যবহৃত মোবাইল ডিভাইসের মাধ্যমে আর্থিক লেনদেন করে তাকে মোবাইল ব্যাংকিং বলে। এখন এই দুই প্রকার ব্যাংকিং এর মধ্যে যে পার্থক্যগুলো পাওয়া যায় সেগুলো 1 থেকে 10 পর্যন্ত তোমরা পার্থক্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। দশম অধ্যায়ের দ্বিতীয় অংশ ব্যাংকের এখানেই সমাপ্তি। এখন তোমাদের সামনে উপস্থাপন করব ব্যাংকের বহু নির্বাচনী প্রশ্নগুলো। তোমরা এখন ডিসপ্লেতে ব্যাংকের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তোমরা 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। নয় থেকে 11 থেকে 16 পর্যন্ত প্রশ্নগুলো এবং তার উত্তর দেখতে পাচ্ছ। এবার 17 থেকে 21 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর দেখতে পাচ্ছ। এখন তোমাদের সামনে ব্যাংকের সৃজনশীল প্রশ্নগুলো উপস্থাপন করব। তোমরা এখন ডিসপ্লেতে ব্যাংকের সৃজনশীল প্রশ্নের প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন, এই প্রশ্ন এবং যে সালে এবং যে বোর্ডে এই প্রশ্নটা এসেছে তার সংকেত, পাশাপাশি লেকচার শিট অনুসারে এর উত্তর সংকেতও দেখতে পাচ্ছ। এভাবে অনুধাবনমূলক প্রশ্নগুলো সাজানো আছে। এখন তোমাদের সামনে উপস্থাপন করব প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। 1 থেকে 7 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই অধ্যায়ের এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই অধ্যায় ও উপস্থাপনের মাধ্যমে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের সমাপ্ত হলো। আমি তোমাদের গুণগত মানের তথ্যবহুল সহজ লেকচার শিট উপস্থাপন করতে চেষ্টা করেছি। পরবর্তীতে সকল অধ্যায়ের চিত্র অঙ্কন নিয়ে আলাদাভাবে উপস্থাপন করব। অর্থনীতি বিশ্লেষণে সংক্ষিপ্ত রূপ, সাংকেতিক চিহ্ন, সমীকরণ, সূচি, লেখচিত্রের সহায়তা নিয়ে বিশ্লেষণ করতে হয়। তাই অর্থনীতির উপস্থাপনের ধরন একটু ভিন্নতর। অর্থনীতি বিষয় সম্পর্কে ভীতি থেকে পরিত্রাণের জন্য এ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জনের বিকল্প নাই। তোমরা আমার উপস্থাপনগুলো ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে অনুশীলন করলে আশা রাখি উপকৃত হবে। এরপরও যে সমস্যা থাকে তা কলেজ ক্লাসে সমাধান করে নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।